হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেট 4টা নিয়ে এসেছি। আশা করছি এই কোশ্চেনের সেটগুলো তোমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাতে খুবই উপকারে আসবে এবং আমার যেসব বন্ধুরা পিএসসি মিসলেনিয়াস দিচ্ছ না তারাও কিন্তু এই প্রশ্নগুলো দেখো, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের সমস্ত রকম পরীক্ষায়, সেটা মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, গ্রাম পঞ্চায়েত, রেলওয়ে গ্রুপ ডি এটসেট্রা, যে কোনো পরীক্ষাতেই কিন্তু খুবই কাজে আসবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, খারাপ লাগলে ভিডিওটাকে ডিসলাইক করো, কমেন্টে জানিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা জানাচ্ছি, এই কোশ্চেনগুলো আনার সময় কিন্তু কিছু কোশ্চেন দেখবে রিপিট হয়েছে, কিন্তু সেই কোশ্চেনগুলো হয়তো 98তেও এসছে, 99তেও এসছে, 2000-এ এসছে, কারণ যেরকমভাবে সাজানো আছে আমি সেইভাবেই তোমাদের জন্য এনেছি। চাইলে আমি কোশ্চেনগুলো স্কিপ করতে পারতাম, এই কারণে স্কিপ করিনি, কারণ একটা কোশ্চেন যদি দেখো যে পরপর 3-4 বছর আসছে তাহলে বুঝতে পারবে তোমরা কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ, তাই জন্য আমি কোশ্চেনগুলো স্কিপ করিনি। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আলীবর্দী কত সালে বাংলার নবাব হন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1727, অপশান 2 1735, অপশান 3 1740, অপশান 4 1748। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1740 সাল। তাহলে আলীবর্দী কত সালে বাংলার নবাব হয়েছিলেন? 1740 সাল। আর আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হন কে? সিরাজদৌলা, আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খান 1740 থেকে 1756 পর্যন্ত বাংলার নবাব হিসাবে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুর পর সিরাজদৌলা সিংহাসনে অধিষ্ঠিত হন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, লগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? মিসলেনিয়াস 1999। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1910, অপশান 2 1914, অপশান 2 1916, অপশান 4 1918। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1916 সালে। তাই লগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1916 সালে। চলো বন্ধুরা, এই সম্বন্ধে কিছু নোট দেখে নিই। ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। তাই লগ্ন চুক্তি যদি বলে যে কত সালে স্বাক্ষরিত হয়, তখন সঠিক উত্তর হবে 1916 সালে। কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আচ্ছা, তোমাদের এই কোশ্চেনটাও আসতে পারে যে কারা এই লগ্ন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তাহলে কংগ্রেসের পক্ষ থেকে বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় বসেছিল? লখনৌতে। আচ্ছা, তাহলে যদি বসে যে আমাদের 1916 সালের কংগ্রেসের জাতীয় অধিবেশন কোথায় বসেছিল? লখনৌতে। আচ্ছা, এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? অম্বিকাচরণ মজুমদার। আর এই 1916 সালের যে জাতীয় কংগ্রেসের অধিবেশন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের পুনরায় মিলন ঘটে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বাবর কত সালে কাবুল অধিকার করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। মিসলেনিয়াস 1999, অপশান 1 1502, অপশান 2 1504, অপশান 3 1506, অপশান 4 1508। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1504 সাল। বাবর তাহলে কত সালে কাবুল অধিকার করেছিল? 1504 সালে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সরকারি উপাধি কে গ্রহণ করেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রুদ্রদামন, অপশান 2 দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, অপশান 3 পুলকেশী, অপশান 4 হর্ষবর্ধন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। সরকারি উপাধি তাহলে কার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কে রচনা করেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মাধবাচার্য, অপশান 2 বিষ্ণু শাস্ত্রী, অপশান 3 কলহন, অপশান 4 পুরুষোত্তম দাস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কলহন। রাজতরঙ্গিনী কে রচনা করেন? কলহন। পরের প্রশ্ন বন্ধুরা, কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1756 সালে, অপশান 2 1761 সালে, অপশান 3 1768 সালে, অপশান 4 1770 সালে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1761 সালে। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সালে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া। কাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1761 সালে 14 জানুয়ারি আফগান ও মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আচ্ছা, এই যুদ্ধে আফগানের নেতা কে ছিলেন? আহমদ শাহ আবদালি। আর মারাঠা সেনাপতি কে ছিলেন? সদাশিবরাও ভাউ, বালাজি বাজিরাও প্রমুখ। তোমাদের মারাঠা নেতারা হয়তো জিজ্ঞেস করবে না, কিন্তু আফগান নেতার নামটা জিজ্ঞেস করবে, এটা ভালো করে মনে রাখবে। আফগান নেতা ছিলেন আহমদ শাহ আবদালি। নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন কিন্তু তিনি নাদির শাহের সেনাপতি হিসাবে কাজ করেছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, জুনাগড় শিলালিপিতে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হিন্দি, অপশান 2 সংস্কৃত, অপশান 3 পালি, অপশান 4 প্রাকৃত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সংস্কৃত।
তাহলে জুনাগড় শিলালিপিতে কোন ভাষা ব্যবহৃত হয়েছে? সংস্কৃত। তাহলে এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। জুনাগড় শিলালিপি খোদাই করেছিলেন কদরমাক শকদের সর্বশ্রেষ্ঠ রাজা রুদ্রদামন। তাহলে জুনাগড় শিলালিপি কে খোদাই করেছিলেন? রুদ্রদামন। তিনি কোন রাজা ছিলেন? রুদ্রদামন যদি কোন রাজা ছিলেন আসে, তিনি হবেন একজন শক রাজা। আর শক রাজারা কিন্তু ক্ষত্রপ উপাধি ধারণ করতে জানো। রুদ্রদামনের উপাধি ছিল মহাক্ষত্রপ। আচ্ছা, এই শিলালিপি রুদ্রদামনের গিরনার শিলালিপি নামেও পরিচিত। তাই তোমায় যদি আসে যে গিরনার শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায়, তখনও সঠিক উত্তর হবে রুদ্রদামন। আর এই জুনাগড়টি কোথায় অবস্থিত বর্তমানে? জুনাগড় শহরটি বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। এগুলো কিন্তু জিজ্ঞেস করে এখন পরীক্ষার যা ট্রেন্ড। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার কাদের উদ্দেশ্যে বাণিজ্যের সুবিধার জন্য একটি ফরমান জারি করেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বাংলার নবাব, অপশান 2 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপশান 3 আওয়াধের নবাব, অপশান 4 ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সঠিক উত্তর কী হবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার কাদের উদ্দেশ্যে বাণিজ্যের সুবিধার জন্য একটি ফরমান জারি করেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। তা এই ফরমানে কিন্তু অনেক কিছুই ছিল, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটা তোমাদের ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে, ওটা আমার নোটটা লিখতে ভুলে গেছি। এই ফরমানের দ্বারা ব্রিটিশরা কিন্তু বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায়। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের আসতে পারে। এই ফরমানের দ্বারা, এই ফারুক শিয়ারের ফরমানের দ্বারা ব্রিটিশরা কিন্তু বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ঈদ সিং কত সালে ভারতবর্ষে আসেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 671 থেকে 695 খ্রিস্টাব্দের মধ্যে, অপশান 2 702 থেকে 710 খ্রিস্টাব্দের মধ্যে, অপশান 3 725 থেকে 735 খ্রিস্টাব্দের মধ্যে, অপশান 4 743 থেকে 748 খ্রিস্টাব্দের মধ্যে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 671 থেকে 675 খ্রিস্টাব্দের মধ্যে। ঈদ সিং তাহলে কত সালে ভারতে আসেন? 671 থেকে 675 খ্রিস্টাব্দের মধ্যে। এবারে তোমরা পরীক্ষায় দেখতে পারো যে ঈদ সিং কত সালে ভারতে আসেন, সেখানে এরকমভাবে না দিয়ে ডাইরেক্ট দেওয়া থাকতে পারে যে 670 সালে এসেছেন কি 672 সালে এসেছেন। তখন যদি 671 এরকম না পাও, সঠিক উত্তর 670 থাকে, তখন সঠিক উত্তর 670ই দিও। বিভিন্নভাবে তোমাদেরকে কনফিউজ করার জন্য আসতে পারে। মোটামুটি অ্যারাউন্ড 670 থেকে 675 যাই থাকবে অপশানে, যদি দেখো যে তখন ওটাই সঠিক উত্তর হবে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কত সালে মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবেদার পদে নিযুক্ত হন? মিসলেনিয়াস 1999। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 1701 সালে, অপশান 2 1707 সালে, অপশান 3 1717 সালে, অপশান 4 1727 সালে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। কত সালে মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবেদার পদে নিযুক্ত হন? 1717 সালে। এই সম্বন্ধে কিছু নোট দেখো। বাংলার প্রথম নবাব কে ছিল? বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। তার আসল নাম কী ছিল? তার আসল নাম ছিল মোহাম্মদ হাদি। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে মুর্শিদ কুলি উপাধিতে ভূষিত করেছিলেন। এখানে মুর্শিদ কুলি স্পেলিংটা আমার ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাহলে তার আসল নাম কী ছিল? মুর্শিদ কুলি খাঁর আসল নাম ছিল মোহাম্মদ হাদি। তাকে মুর্শিদ কুলি উপাধি কে দিয়েছিলেন? সম্রাট ঔরঙ্গজেব। আর তাকে এই বাংলার সুবেদার পদে কে নিযুক্ত করেছিলেন? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার তাকে বাংলার সুবেদার পদে নিযুক্ত করেন, এটাও কিন্তু আসে। আর তিনি মকসুদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদের এই যে নাম আমরা বর্তমানে জানি মুর্শিদাবাদ, আগে ছিল মকসুদাবাদ, এর নাম পরিবর্তন করে কে মুর্শিদাবাদ রাখে? এই মুর্শিদ কুলি খাঁ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। তাহলে আসতে পারে যে কোন বাংলার নবাব বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1944 সালে, অপশান 2 1945 সালে, অপশান 3 1946 সালে, অপশান 4 1947 সালে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1946 সালে। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? 1946 সালে। এই সম্বন্ধে কিছু নোট দেখো। যুক্তরাজ্য, মানে যেটা ব্রিটিশ যুক্তরাজ্য আমরা ইউনাইটেড কিংডম বলে জানি, তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এডলির উদ্যোগে ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল। আচ্ছা, এটা একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি ছিল। 3 জন সদস্যের নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ এটা। পেথিক লরেন্স, তিনি কে ছিলেন? ব্রিটেনের ভারত বিষয়ক সেক্রেটারি। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি কে ছিলেন? ব্রিটিশ বোর্ড অফ ট্রেডের সভাপতি। আর A.V. আলেকজান্ডার, তিনি কে ছিলেন? নৌসেনা বিভাগের প্রথম অধিনায়ক। আর তখন ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়েবেল। তিনি কিন্তু এই ক্যাবিনেট মিশনের অধিবেশনে যোগদান করেননি, কিন্তু আসতে পারে যে ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল। আর এই ক্যাবিনেট মিশন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী গঠন করেছিলেন, এটাও কিন্তু আসে। তখন সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এডলি। আর এই 3টে সদস্যের নাম তোমরা কিন্তু খুবই ভালো করে মনে রাখবে, কারণ বিভিন্ন রকম সদস্যের নাম সাজিয়ে তোমাদের জানতে চাওয়া হতে পারে যে কে ক্যাবিনেট, এই 4 জনের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য নয়। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন।
মিচ্ছকটিকম এর রচয়িতাকে মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কালিদাস, অপশান 2 বাণভট্ট, অপশান 3 শূদ্রক, অপশান 4 অশ্বঘোষ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শূদ্রক। তাহলে মিচ্ছকটিকমের রচয়িতাকে শূদ্রক। এই সম্বন্ধে নোট দেখো, এই মিচ্ছকটিকম যদি আসে কোন ভাষায় রচিত, তখন হবে সংস্কৃত ভাষায়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। পার্শ্বনাথের পরম্পরাগত জন্মসাল কবে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 807 খ্রিস্টপূর্বাব্দ, অপশান 2 817 খ্রিস্টপূর্বাব্দ, অপশান 3 827 খ্রিস্টপূর্বাব্দ, অপশান 4 837 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 872 খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টপূর্ব অষ্টম শতক। এখানে উত্তরটা আলাদা দেখছো চারটে অপশান থেকে, এই কারণে কোশ্চেনে যে অপশানগুলো দেওয়া আছে 807 খ্রিস্টপূর্বাব্দ, 817 খ্রিস্টপূর্বাব্দ, 827 খ্রিস্টপূর্বাব্দ বা 837 খ্রিস্টপূর্বাব্দ, এটাকে আমার সঠিক মনে হয়নি। আমি যেটুকানি জানি সেটা হচ্ছে পার্শ্বনাথের জন্ম আনুমানিক 872 খ্রিস্টপূর্বাব্দে। এবং তোমরা এটাও জেনে রাখতে পারো যে খ্রিস্টপূর্ব অষ্টম শতক, মানে এরমভাবেও আসতে পারে যে পার্শ্বনাথের জন্মসাল এরমভাবে সাল না দিয়ে অষ্টম শতক, ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব সেরমভাবেও দিতে পারে। সেটা মনে রাখো যে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে পার্শ্বনাথের জন্ম হয়েছিল এবং 872 খ্রিস্টপূর্বাব্দ আমার মতে এটাই সঠিক অ্যান্সার। তোমরা দেখে নিও তোমাদের যদি ডাউট থাকে। আর এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। পার্শ্বনাথ বা পরেশনাথ কে ছিলেন? তিনি ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। তার জন্মস্থান কোথায় ছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার জন্মস্থান ছিল বারাণসী, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। আর তার প্রতীক কী ছিল? তার প্রতীক ছিল সাপ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। বন্দে মাতরম গানটির রচনা কে করেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 2 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 3 বালগঙ্গাধর তিলক, অপশান 4 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটির রচনা কে করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সম্বন্ধে কিছু নোট দেখো। আনন্দমঠ উপন্যাসে সংস্কৃত ভাষায় রচিত বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত করেন। আচ্ছা, তোমাদের কিন্তু আসতে পারে যে এই বন্দে মাতরম গানটি এটা কোন উপন্যাসে দেখতে পাওয়া যায় বা কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্র ব্যবহার করেছেন, তখন সঠিক উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে। এটাও কিন্তু আসে। আর 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। তাহলে এটাও কিন্তু আসতে পারে যে বন্দে মাতরম গানটি কোথায় প্রথম গাওয়া হয়েছিল, তখন হবে 1896 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বসেছিল কলকাতাতে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। এবং এটি ভারতের ন্যাশনাল সং হিসাবে ঘোষিত হয়েছে 1937 সালে। এটা কিন্তু বন্দে মাতরম কিন্তু আমাদের ন্যাশনাল সং, আর ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন। আর 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক এই গানটা গৃহীত হয়েছিল। এটা আমি লিখিনি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সুন্নিদের কাছে জিন্দা পীর কে ছিলেন? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নিজামুদ্দিন আউলিয়া, অপশান 2 সেলিম চিস্তি, অপশান 3 বদাওয়ানি, অপশান 4 ঔরঙ্গজেব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। তাহলে জিন্দা পীর কে, জিন্দাগীর নামে কে পরিচিত ছিল সুন্নিদের কাছে? ঔরঙ্গজেব। আচ্ছা, ঔরঙ্গজেব কিন্তু আলমগীর নামেও পরিচিত ছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লর্ড বেন্টিক, অপশান 2 লর্ড রিপন, অপশান 3 লর্ড ডালহৌসি, অপশান 4 লর্ড লিটন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড বেন্টিক। এই সময় তোমাদের আমি আগে অনেক নোট দেখে নিয়েছি, তাই জন্য নোট লিখে রেখেছি। দেখে নিও ভিডিওগুলো পুরনো, তাই জন্য নোট দিইনি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কোন গ্রন্থটি কালিদাস বিরচিত নয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। মিসলেনিয়াস 2000। অপশান 1 মালবিকাগ্নি মিত্র, অপশান 2 রঘুবংশ, অপশান 3 কাদম্বরী, অপশান 4 মেঘদূত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কাদম্বরী। তাহলে কাদম্বরীর রচয়িতা কে ছিলেন? কাদম্বরীর রচয়িতা ছিলেন বাণভট্ট। বাকিগুলো সবকটাই কালিদাসের রচনা। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। রাজতরঙ্গিনী লিখেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কলহন, অপশান 2 বাণভট্ট, অপশান 3 কৌটিল্য, অপশান 4 কালিদাস। এই কোশ্চেনটা আগেও তোমরা দেখেছো, প্রথমেই বলেছি কিছু কোশ্চেন রিপিট হবে। তো সঠিক উত্তর কী হবে? কলহন। এই সম্বন্ধে কিছু নোট দেখো। রাজতরঙ্গিনী সংস্কৃত ভাষায় রচিত। রাজতরঙ্গিনী তাহলে কোন ভাষায় রচিত? রাজতরঙ্গিনী হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। এর রচনাকাল মোটামুটি 1148 থেকে 1149 সালের মধ্যে। কিংবা তোমাদের রচনাকাল যদি আসে যে ধরো শতক হিসাবেও যদি দেয়, তাহলে 11 শতকে, আনুমানিক 11 শতকে কলহন এই রাজতরঙ্গিনী লিখেছিলেন। আর এই গ্রন্থ থেকে কোন জায়গার ইতিহাস সম্বন্ধে জানা যায়? এটা কিন্তু আসে খুবই গুরুত্বপূর্ণ, কাশ্মীরের ইতিহাস জানা যায় এই রাজতরঙ্গিনী থেকে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন।
জয়দেবের লেখা বইয়ের নাম মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিক্রমাদিত্য দেবচরিত, অপশান 2 রামচরিত, অপশান 3 রঘুবংশ, অপশান 4 গীত গোবিন্দ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গীত গোবিন্দ। আর এই গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? এটাও কিন্তু আসে, গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত, রচনাকাল আনুমানিক 12 শতক। আর এই যে জয়দেব রাজা লক্ষণ সেনের, আমাদের বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তারপর যেন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সমাচার দর্পণ, অপশান 2 বেঙ্গল গ্যাজেট, অপশান 3 অমৃতবাজার পত্রিকা, অপশান 3 ফ্রেন্ড অফ ইন্ডিয়া। দি ফ্রেন্ড অফ ইন্ডিয়া। সঠিক উত্তর কী হবে? বেঙ্গল গ্যাজেট। তাহলে ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট। আচ্ছা, এই সম্বন্ধে কিছু নোট দেখো। 1780 সালের 29শে জানুয়ারি এটি কলকাতায় প্রকাশিত হয়েছিল। আর এটা কে প্রকাশ করেছিল? এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে জেমস হিকি। তোমাদের এই সূত্রে জানিয়ে রাখি, এই যে বেঙ্গল গ্যাজেট ভারত তথা এশিয়ার কিন্তু প্রথম প্রকাশিত সংবাদপত্র। আর এই সম্বন্ধে আরেকটু নোট দেখো যে এই অমৃতবাজার পত্রিকা নিয়েও তোমাদের কিন্তু কোশ্চেন আসে। অমৃতবাজার পত্রিকার এটা হচ্ছে, যদি বলে যে বাংলা ভাষায় প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, তখন সঠিক উত্তর হবে সমাচার দর্পণ। অমৃতবাজার পত্রিকা নয়, আমি সমাচার দর্পণ সম্বন্ধে নোটটা দিয়েছি, অমৃতবাজার পত্রিকার নোটটা দিচ্ছি তোমাদের। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। এটি 1818 সালে 23শে মে প্রথম প্রকাশিত হয়। আচ্ছা, এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। এটাও কিন্তু আসে যে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়েছিল? 1818 সালে। আর এর সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। আর এই সম্বন্ধে একটু কিছু নোট দেখো। অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। 1868 সালে এটা প্রকাশ করেছিলেন। আর এই পত্রিকার অমৃতবাজার পত্রিকা কত সালে প্রকাশিত হয়? এটা আসে 1868 সালে। আর এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিশির ঘোষ। আর দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়া যেটা তোমাদের দেখালাম, ওই পত্রিকাটা সম্বন্ধে বিশেষ কিছু পাওয়া যায়নি, তবে আমি যতটুকু জানি তোমাদের জানিয়ে রাখছি। 1818 সাল নাগাদ উইলিয়াম কেরি এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন, যেটা আমরা এখন দ্য স্টেটসম্যান যে ইংলিশ পেপারটা পড়ি, এটার সঙ্গে এই পত্রিকাটা পরে 1875 সালে এটা মার্জ হয়ে যায়। আর এই একটা প্রশ্ন আসে, যেটা আমার নোটটা লিখতে ভুলে গেছি, যে 1875 সালে এই স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া কিন্তু মার্জ হয়। আর এই স্টেটসম্যান অফ ইন্ডিয়ার প্রথম সম্পাদক কে ছিলেন? এই কোশ্চেনটা আসে। দ্য স্টেটসম্যান অফ ইন্ডিয়ার প্রথম সম্পাদক ছিলেন রবার্ট নাইট। ভালো করে বলছি, তোমরা মনে রেখো, স্টেটসম্যান অফ ইন্ডিয়ার প্রথম সম্পাদক ছিলেন রবার্ট নাইট। তিনি 1875 সালে এই দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়া আর স্টেটসম্যান এই পত্রিকা দুটো মার্চ করেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ওয়ারেন হেস্টিং, অপশান 2 লর্ড ক্যানিং, অপশান 3 লর্ড বেন্টিং, অপশান 4 লর্ড ক্লাইভ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। আচ্ছা, এই সময় নোট দেখো, তিনি ভারতের শেষ গভর্নর জেনারেলও ছিলেন। তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং, এবং ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। 1858 সালে তিনি ভাইসরয় পদে অধিষ্ঠিত হয়েছিল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। বন্দে মাতরম সঙ্গীতটির গীতিকারকে? মিসলেনিয়াস 2000 দেখেছো, এই কোশ্চেনটা একটু আগেই এসছে। অপশান 1 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 2 জয়দেব, অপশান 3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান 4 কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। অষ্টপ্রধান কি? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 8টি মন্দিরের সারি, অপশান 2 8টি রথ, অপশান 3 শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদ, অপশান 4 মুঘল বাহিনীর 8 সেনানী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদ। অষ্টপ্রধান তাহলে কি? শিবাজির 8 জনের মন্ত্রী পরিষদ। 1674 সালে এই শিবাজি এই অষ্টপ্রধান প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই অষ্টপ্রধানের নেতৃত্ব দিত কিন্তু পেশোয়া। অষ্টপ্রধানগুলো তোমরা বই থেকে দেখে নিও, অষ্টপ্রধানগুলো কী কী আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জয়নাল আবেদিন, অপশান 2 দোস্ত মোহাম্মদ, অপশান 3 কুতুবুদ্দিন আইবক, অপশান 4 হুসেন শাহ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আর হ্যাঁ, হুসেন শাহ, এই সম্বন্ধে নোট দেখো। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে, আর বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে, আলাউদ্দিন হুসেন শাহ। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 শেরশাহ, অপশান 2 আকবর, অপশান 3 আলাউদ্দিন খিলজি, অপশান 4 শিবাজি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শেরশাহ। কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? শেরশাহ।
পরের প্রশ্ন, প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে ছিলেন? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 গোপাল, অপশান 2 শশাঙ্ক, অপশান 3 রামপাল, অপশান 4 লক্ষণ সেন। সঠিক উত্তর কী হবে? শশাঙ্ক। প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন শশাঙ্ক। আর শশাঙ্কের রাজধানী কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কর্ণ সুবর্ণ, যেটি বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত, বহরমপুরে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, যে ভারত সম্রাটকে হিন্দু মুসলমান সকলেই দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে অভিহিত করতেন তিনি হলেন মিসলেনিয়াস 2000। অপশান 1 শেরশাহ, অপশান 2 শাহজাহান, অপশান 3 আকবর, অপশান 4 জয়নাল আবেদিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আকবর। এই সম্বন্ধে চলো বন্ধুরা, পরের প্রশ্ন, মিনান্দার কে ছিলেন? মিসলেনিয়াস 2000। এই সম্বন্ধে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আর্য নেতা, অপশান 2 ইন্দ্র গ্রীক রাজা, অপশান 3 আলেকজান্ডারের সৈন্য, অপশান 4 দ্রাবিড় রাজা। সঠিক উত্তর কি? মিনান্দার ছিলেন ইন্দ্র গ্রীক রাজা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ নোট দেখো, এই যে মিনান্দার পরে কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল। প্রশ্নটা আসে যে মিনান্দারকে কোন বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন? সঠিক উত্তর হবে নাগসেন। তিনি বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? মিসলেনিয়াস 2000। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 জৈন, অপশান 2 বৌদ্ধ, অপশান 3 শৈব, অপশান 4 বৈষ্ণব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বৌদ্ধ। আচ্ছা, আমাদের তিনটে পিটক আছে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। সূত্র পিটকটা কী সংক্রান্ত? বুদ্ধের ধর্ম সংক্রান্ত উপদেশ। আচ্ছা, বিনয় পিটকটা কি? বৌদ্ধ সন্ন্যাসীদের জীবনের নিয়মাবলী এবং বৌদ্ধ মঠগুলোতে পালনীয় নিয়মাবলী। আর অভিধর্ম পিটকে কী থাকে? বৌদ্ধ ধর্মের আলোচিত দার্শনিক তত্ত্ব। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটাও দেখেছো, আগে এসছে, মিসলেনিয়াস 2000। চলো বন্ধুরা, অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রথম চন্দ্রগুপ্ত, অপশান 2 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান 3 বিন্দুসার, অপশান 4 বিম্বিসার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই সম্বন্ধে কিছু নোট দেখো। আচ্ছা, চন্দ্রগুপ্তের পিতার নাম কী ছিল? সমুদ্রগুপ্ত। আর তার মাতার নাম ছিল দেবদত্তা। এগুলোও কিন্তু কিছু কিছু রাজার মাতার নামও জিজ্ঞেস করে, যেমন সমুদ্রগুপ্তের মাতার নাম ছিল কুমার দেবী, যেমন প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের মাতার নাম ছিল মুরা। কিছু কিছু রাজার কিন্তু মাতার নামগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তিনি আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিল, এবং তার আরেক নাম ছিল দেবগুপ্ত। এটাও কিন্তু আসে যে দেবগুপ্ত কোন গুপ্ত রাজার আরেক নাম? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের খুব গুরুত্বপূর্ণ এই নোটটা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। আর দ্বিতীয় রাজধানী ছিল উজ্জয়িন, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, তার রাজসভায় নবরত্ন বিরাজ করতো। নবরত্ন মানে যেন 9জন জ্ঞানী গুণী ব্যক্তি তার রাজসভায় বিরাজ করতেন, যেমন কালিদাস, ধন্বন্তরী। তোমরা দেখে নিও 9 জনের নাম। তার রাজসভায় নবরত্ন বিচার, কার রাজসভায়, কোন গুপ্ত সম্রাটের রাজসভায় নবরত্ন বিরাজ করত? সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর তার রাজত্বকালে বিখ্যাত চীনা পর্যটক ফাইয়েন ভারতবর্ষে আসেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, তিনি দিল্লির মেহরলি গ্রামে লৌহস্তম্ভ নির্মাণ করেন। আচ্ছা, এখানে এই প্রশ্নটা এরমভাবে আসে যে দিল্লির মেহরলি গ্রামে যে লৌহস্তম্ভ পাওয়া গেছে এটা কোন রাজার সঙ্গে সম্পর্কিত? 3টে অপশনের সঙ্গে দেখলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে। সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিংবা এরমভাবেও আসতে পারে যে দ্বিতীয় মেহরলি গ্রামে যে লৌহস্তম্ভ পাওয়া গেছে সেটি কোন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? যেমন গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। তখন সঠিক উত্তর হবে গুপ্ত সাম্রাজ্য। এটি দিল্লির কুতুব মিনারের কাছে এটা অবস্থিত। আর তিনি প্রথম গুপ্ত শাসক যিনি রৌপ্য মুদ্রার রূপক জারি করেছিলেন। এটাও আসে যে কোন গুপ্ত শাসক রৌপ্য মুদ্রার রূপক জারি করেছিলেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর তিনিই প্রথম গুপ্ত শাসক যিনি রৌপ্য মুদ্রা জারি করেছিলেন। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের নতুন সেট নিয়ে আসছি। ততক্ষণ গুড বাই।